বিসমিল্লাহ। তো প্রথমে আমরা বলবো হচ্ছে ইলাস্টিসিটি আর ইলাস্টিক লিমিট। প্রথমে আমরা বলবো ইলাস্টিসিটি আর ইলাস্টিক লিমিট। এখন ইলাস্টিসিটি কি জিনিস? ইলাস্টিসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যে প্রপার্টির কারণে একটা অবজেক্ট তার শেপটা চেঞ্জ হইতে দেয় না। ইলাস্টিসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যে প্রপার্টির কারণে একটা অবজেক্ট তার শেপটা চেঞ্জ হইতে দেয় না। এটা হচ্ছে ইলাস্টিসিটির প্রথম মিনিং। ইলাস্টিসিটির দ্বিতীয় মিনিং হচ্ছে ইলাস্টিসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যে প্রপার্টির কারণে কোনো একটা অবজেক্টের শেপ চেঞ্জ হওয়ার পরেও সে অবজেক্টটা পুনরায় নিজের শেপটা রিগেইন করতে পারে। যেমন ধরো আমরা যখন ব্যাংক থেকে অনেক বেশি টাকা নিয়ে আসি তখন ব্যাংকের মধ্যে কি দেয়? টাকার সাথে রাবার দেয় না, বান্ডেলের সাথে রাবার দেয় না। ওগুলাকে আমরা কি বলি? ওগুলাকে কিন্তু আমরা ইলাস্টিকও বলি মাঝে মাঝে। ওগুলাকে কি বলি? ইলাস্টিকও বলি। ইলাস্টিক, ওগুলা কি বলা হয়? ইলাস্টিক। তো ওগুলা কি ইলাস্টিক কেন বলা হয়? কারণ আমরা ওই রাবারগুলাকে যদি ফোর্স অ্যাপ্লাই করে বড় করি, এরপর যদি ছেড়ে দিই, তাহলে ওই রাবারগুলো পুনরায় নিজের শেপ আর সাইজটা রিগেইন করতেছে। এই কারণে তাদেরকে বলা হয় ইলাস্টিক। তাদেরকে ইলাস্টিক বলা হয় কারণ তাদের মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টিটা আছে। তাহলে ইলাস্টিসিটি প্রপার্টিটার আমি দুইটা ডেফিনেশন দিছি। একটা হচ্ছে ইলাস্টিসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা শেপ আর সাইজ চেঞ্জ হওয়াকে রেজিস্ট করে। এরপরে ইলাস্টিসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা ফোর্সের কারণে, ডিফর্মিং ফোর্সের কারণে অবজেক্টের শেপ আর সাইজ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ইলাস্টিসিটি হচ্ছে এমন এক প্রপার্টি যেটা অবজেক্টের শেপ আর সাইজ রিগেইন করতে রোল প্লে করবে। ওকে, তাহলে ইলাস্টিসিটি কি? ইলাস্টিসিটি হচ্ছে, ডেফিনেশনটা দেখো, আমি যে ডেফিনেশনগুলো দিছি সেগুলো করিও। ইলাস্টিসিটি কি? The property of the material of an object by virtue of which it regains its original length, volume and shape after the removal of force of deformation. আশা করি বুঝতেছো। তো এখানের মধ্যে জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে সরি একটা জিনিস অ্যাড করতে হবে, একটা জিনিস বলি না, সেটা হচ্ছে ফোর্স অফ ডিফরমেশনের কথা আমি বলি নাই। তো ধরো এটা হচ্ছে আমাদের ইলাস্টিক, অথবা এটা হচ্ছে আমাদের রাবারের কি বলে যে নোটের রাবার, ঠিক আছে, নোটের রাবার। তো আমরা কি করলাম? এটা শেপটা চেঞ্জ করলাম কিভাবে? ফোর্স অ্যাপ্লাই করে। আমরা ফোর্স অ্যাপ্লাই করে শেপটা চেঞ্জ করলাম, ফোর্স অ্যাপ্লাই করে শেপটা চেঞ্জ করলাম, ফোর্স অ্যাপ্লাই করে শেপটা চেঞ্জ করলাম। এবার যদি ফোর্সটা আমরা রিমুভ করে ফেলি, তাহলে ইলাস্টিকটা অথবা রাবারটা পুনরায় তার শেপ আর সাইজ রিগেইন করবে। তো সে পুনরায় তার শেপ আর সাইজ রিগেইন কখন করতেছে? যখন ফোর্সটাকে সরানো হচ্ছে। যেহেতু ফোর্সটা রাবারটাকে ডিফর্ম করা হচ্ছিল, তাই বলে ফোর্সটাকে বলা হচ্ছিল ফোর্স অফ ডিফরমেশন। আশা করি ইলাস্টিসিটি বুঝে গেছো। ইলাস্টিক লিমিট কি জিনিস? আচ্ছা, এই যে রাবারটা আছে, হ্যাঁ, আমরা ফোর্স দিয়ে এটার লেন্থ, ধরো ফোর্স দিয়ে এটার লেন্থ বা এটার শেপ আমরা চেঞ্জ করতেছি। তো আমরা চেঞ্জ করতে 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 আমরা কি যত ইচ্ছা ততক্ষণ ধরে লেন্থ চেঞ্জ করতে পারবো? পারবো না। একটা নির্দিষ্ট সময়ের পরে এটা ছিঁড়ে যাবে। তো যে একটা নির্দিষ্ট সময়ের পরে এটা কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। তো ছিঁড়ে গেলে কি সে আবার আগের মতো হতে পারবে? উত্তর হচ্ছে না। ছিঁড়ে গেলে সে আবার আগের মতো হতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। এবার দ্বিতীয় কথায় আসি। ছেঁড়ার দরকার নাই। ধরো এটাকে আমি খুব বেশি লম্বা করলেও দেখা যাবে একটা সময় আসবে যখন সে তার আগের শেপে ফেরত আসবে না, সে আরেকটু বড় হয়ে যাবে আগের শেপের তুলনায়। মানে আগে ছিল এতটুকু,
আমি তার শেপ খুব বেশি চেঞ্জ করছি, তার উপর খুব বেশি ফোর্স অ্যাপ্লাই করছি, এত বেশি ফোর্স অ্যাপ্লাই করছি দ্যাট সে আগের শেপে ফেরত আসতে পারতেছে না। সে ফেরত আসতেছে কিন্তু আগের শেপে আসতেছে না, একটা ভিন্ন শেপে আসতেছে, আগের তুলনায় একটু বড় শেপে আসতেছে। আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি। হ্যাঁ তাহসিন বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। আমি তো 8টা করে আসবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো এটা একটু রিপিট করি। তো এই যে অবজেক্টটা আছে, সে তার শেপ কিন্তু রিগেইন করতে পারতেছে না, কাছাকাছি একটা শেপ রিগেইন করতেছে, কাছাকাছি একটা শেপ রিগেইন করতেছে। তো শেপ রিগেইন করাটাকে আমরা বলতেছিলাম ইলাস্টিসিটি। তো এখানে সে যে কাছাকাছি শেপ রিগেইন করতেছে, এটাকে আমরা কি বলতে পারি না, এটাকে আমরা ইলাস্টিসিটি বলতে পারি না, অথবা এটাকে আমরা তার ইলাস্টিক নেচার বলতে পারি না। তাহলে এই যে রাবারটা আছে, এই রাবারের উপর একটা নির্দিষ্ট পরিমাণ এই রাবারের উপর আমি ইচ্ছা মতন ফোর্স অ্যাপ্লাই করলে সেই যে ইলাস্টিক বিহেভ করবে এমন কিন্তু না। এই যে রাবার আছে, এই রাবারের উপর আমি যা ইচ্ছা তা ফোর্স অ্যাপ্লাই করলে সে যে ইলাস্টিক বিহেভ করবে তা কিন্তু না। আমি রাবারের উপর যদি খুব বেশি ফোর্স অ্যাপ্লাই করি, সে কিন্তু তার ইলাস্টিক নেচারটা হারাই ফেলতে পারে। তো সর্বোচ্চ যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে রাবারটা তার ইলাস্টিক নেচারটা হোল্ড করবে, সেই ফোর্সটাকে আমরা বলবো রাবারের ইলাস্টিক লিমিট। তো ইলাস্টিক লিমিট কি? Every object acts perfectly elastic up to a certain limit. This limit is known as elastic limit. আশা করি বুঝা গেছে। বুঝছো এই পেজটা? ওকে, এবার আমরা পড়বো হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস। ইন্টারমলিকুলার ফোর্সেস, ইন্টারমলিকুলার ফোর্সেস। তো ইন্টারমলিকুলার ফোর্স দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার রিপালশন ফোর্স। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স একটা, আরেকটা কি ইন্টারমলিকুলার রিপালশন ফোর্স। একটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার রিপালশন ফোর্স। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, ইন্টারমলিকুলার রিপালশন ফোর্স। তো এটা ধরো দুইটা মলিকিউল, এটা ধরো দুইটা মলিকিউল, এটা ধরো দুইটা মলিকিউল, এটা ধরো দুইটা মলিকিউল। এই দুইটা মলিকিউল পরস্পরকে অ্যাট্রাক্ট করতে পারে, পরস্পরকে রিপেলও করতে পারে। তো আমরা ধরতেছি এই দুইটা মলিকিউল পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে এফ এ ফোর্স দিয়ে, পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে এফ এ ফোর্স দিয়ে, পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে এফ এ ফোর্স দিয়ে, পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে এফ এ ফোর্স দিয়ে। দুইটা মলিকিউল পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে এফ এ ফোর্স দিয়ে, দুইটা মলিকিউল পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে এফ এ ফোর্স দিয়ে, এফ এ ফোর্স দিয়ে, এফ এ ফোর্স দিয়ে, এফ এ ফোর্স দিয়ে দুইটা মলিকিউল পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে। এর পাশাপাশি দেখো এই দুইটা মলিকিউল পরস্পরকে আবার রিপেলও করতেছে, পরস্পরকে আবার রিপেলও করতেছে। কোন ফোর্সে রিপেল করতেছে? ধরো এফ আর ফোর্সে রিপেল করতেছে, এফ আর ফোর্সে রিপেল করতেছে, এফ আর ফোর্সে রিপেল করতেছে। এই দুইটা মলিকিউল পরস্পরকে অ্যাট্রাক্ট করতেছে এফ এ ফোর্সে, আর রিপেল করতেছে এফ আর ফোর্সে, 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 রিপেল করতেছে এফ আর ফোর্সে। আশা করি বুঝা গেছে। এবার আমার এখানের মধ্যে যদি অ্যাট্রাকশন আর রিপালশন সমান হয়, যদি অ্যাট্রাকশন আর রিপালশন সমান হয়, তাহলে এই দুইটা মলিকিউল বামেও যাবে না, ডানেও যাবে না, কারণ তাদের অ্যাট্রাকশন আর রিপালশন সমান। যদি অ্যাট্রাকশন আর রিপালশন সমান হয়, যদি অ্যাট্রাকশন আর রিপালশন সমান হয়, তাহলে এই দুইটা মলিকিউল এর মাঝখানে যে ডিসটেন্সটা আছে এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। তাদের মাঝখানকার ডিসটেন্স কেন চেঞ্জ হবে না? কারণ তাদের উপর যে পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স সেই পরিমাণ রিপালশন ফোর্স। যেমন ধরো এ মলিকুলের কথা চিন্তা করো, সে বাম দিকে যে পরিমাণ ফোর্স অনুভব করতেছে, ডান দিকে সেই পরিমাণ ফোর্স অনুভব করতেছে, তাই বলে সে বামেও যাবে না, ডানেও যাবে না। এই মলিকুলের কথা চিন্তা করো, সে বাম দিকে যে পরিমাণ ফোর্স অনুভব করতেছে, ডান দিকে সেই পরিমাণ ফোর্স অনুভব করতেছে, তার মানে সে বামেও যাবে না, সে ডানেও যাবে না। তো এই সময় আমরা দেখতেছি, এই সময় আমরা দেখতেছি অ্যাট্রাকশন ফোর্স রিপালশন ফোর্সের সমান। এবার আমি যদি তোমাকে বলি এই মলিকুলের উপরে নেট ফোর্স কত,
এই মলিকুলের উপরে নেট ফোর্স অথবা রেজাল্টেন্ট ফোর্স এই মলিকুলের উপরে নেট ফোর্স অথবা রেজাল্টেন্ট ফোর্স কত? এই মলিকুলের উপরে নেট ফোর্স অথবা রেজাল্টেন্ট ফোর্স কত? তো নেট ফোর্স অথবা রেজাল্টেন্ট ফোর্স আমরা কিভাবে পাবো? কোন একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স অপোজিটলি কাজ করতেছে। তাহলে সেই অবজেক্টের উপরে রেজাল্টেন্ট ফোর্স কি পরিমাণ কাজ করবে? সেই অবজেক্টের উপরে রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে হচ্ছে সেই দুই ফোর্সের ডিফারেন্স। যেহেতু আমার এখানে দোনোটা সমান, এই ক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স হবে জিরো। কি জিরো। এখন দেখো, পৃথিবীর যে কোনো মলিকুলার পেয়ার, এটা কি মলিকুলার পেয়ার না? একটা মলিকুল দুইটা মলিকুল মিলে কি তৈরি করছে? মলিকুলার পেয়ার। যে কোনো মলিকুলার পেয়ার এই জিরো রেজাল্টেন্ট ফোর্স এই সিচুয়েশনটা গেইন করতে চাচ্ছে। অর্থাৎ যে কোনো দুইটা মলিকুলের পেয়ার এই ইউনিভার্সের মধ্যে কি চাই? তাদের মাঝখানে জিরো নেট ফোর্স চাই, অর্থাৎ ইকুয়াল অ্যাট্রাকশন ফোর্স ইকুয়াল রিপালশন ফোর্স চাই। আশা করি বুঝা গেছে। এই অ্যাট্রাকশন ফোর্স আর এই রিপালশন ফোর্স ডিপেন্ড করতেছে তাদের মধ্যবর্তী ডিসটেন্সের উপরে। তাদের মধ্যবর্তী ডিসটেন্স ধরো আর, কি আর। আচ্ছা, এটাকে আমরা ধরো আর নট ধরলাম, তাহলে এই যে আর নট ডিসটেন্সটা আছে, এই আর নট ডিসটেন্সে দুইটা মলিকিউল থাকলে তাদের উপর একটা নেট জিরো রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে। পৃথিবীর যে কোনো দুইটা মলিকিউল এই অবস্থাটা গেইন করতে চায়। তো এখন ধরো আমার কাছে দুইটা মলিকিউল আছে, এই দুইটা মলিকিউলের মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে আর। এই দুইটা মলিকুলার মাঝখানকার ডিসটেন্সটা হচ্ছে আর। এখানে এই যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা ধরো আর নট থেকে ছোট। এখন এই দুইটা মলিকিউল চাইবে তাদের মাঝখানে যেন জিরো রেজাল্টেন্ট ফোর্স এক্সিস্ট করে। এবার জিরো রেজাল্টেন্ট ফোর্সের জন্য মাঝখানে যে ডিসটেন্সটা আছে সেটা হইতে হবে আর নট। কিন্তু তার মাঝখানে যে ডিসটেন্সটা আছে সেটা হচ্ছে আর, যেটা আর নট থেকে ছোট। সুতরাং তার এই যে ডিসটেন্সটা আছে মাঝখানের, এই ডিসটেন্সটার কাছে প্রথমে আর নট হতে হবে। আর নট হলেই আমার এখানের মধ্যে জিরো রেজাল্টেন্ট ফোর্স তৈরি হবে। তাহলে আর নট হওয়ার জন্য আর এর লেন্থ কি হইতে হবে? আর এর লেন্থ বাড়তে হবে না? ডিসটেন্সটা বাড়তে হবে না? তো ডিসটেন্স যদি বাড়তে হয় তাহলে রিপালশন ফোর্সের ভ্যালুটা অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু থেকে বেশি হতে হবে। তোমরা কি বুঝতেছো আমি কি বলতেছি? ওকে, যাই হোক, দেখো তোমার এখানের মধ্যে এই দুইটা মলিকিউল আছে, এই দুইটা মলিকিউলের মাঝখানের দূরত্ব হচ্ছে আর। এখন এই যে আর দূরত্বটা আছে, এটা আর নট থেকে ছোট। আমরা জানি আর নট দূরত্ব মাঝখানে থাকলেই জিরো রেজাল্টেন্ট ফোর্স ক্রিয়েট হবে। তো এখন আমার এই দুইটা মলিকিউল তাদের মাঝখানে যে দূরত্বটা আছে, দূরত্বটা বাড়াতে চাইবে যেন দূরত্বটা বেড়ে আর নট হয়, এবং আর নট হলে যেন মলিকিউল দুইটার মাঝখানে জিরো রেজাল্টেন্ট ফোর্স থাকে। এখন দূরত্ব বাড়ানোর উপায়টা কি? দূরত্ব বাড়ানোর উপায় হচ্ছে রিপালশন ফোর্স অ্যাট্রাকশন ফোর্স থেকে বেশি হওয়া। তার মানে যখন মলিকুলের মধ্যবর্তী দূরত্ব আর নট থেকে ছোট,
তখন রিপালশন ফোর্স হবে অ্যাট্রাকশন ফোর্স থেকে বড়। তখন রিপালশন ফোর্স হবে অ্যাট্রাকশন ফোর্স থেকে বড়। তখন রিপালশন ফোর্স হবে অ্যাট্রাকশন ফোর্স থেকে বড়। আশা করি এই বিষয়টা বুঝছো। আমি আসলে আজকে ক্লাস মানে স্টার্ট করার পরে খবর এসেছে যে আমি আমার এখানে মেসের মধ্যে মেসের ওয়াইফাই ইউজ করতেছি। আমি সাধারণত মেসের ওয়াইফাই ইউজ করি না, কারণ মেসের ওয়াইফাইটা আসলে প্রবলেম দেয়। এটার সাথে তোমাদের একটা শত্রুতা আছে, বুঝছো? তোমাদের ক্লাস নিলে এটা প্রবলেম দেয়, এমনি প্রবলেম দেয় না। যেটাই হোক, আমি এই মুহূর্তে কানেক্ট করে ফেলছি, এই কারণে আর ক্লাসটা ক্যান্সেল করতেছি না, সমস্যা নাই। আসো, তো তোমার এখানের মধ্যে আর নট দূরত্ব থাকলে জিরো রেজাল্টেন্ট ফোর্স ক্রিয়েট হয়। এখন দুইটা মলিকুলের মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব আছে যেটা আর নট থেকে বড়, এখানের মধ্যে দুইটা মলিকুলের মাঝখানে যে দূরত্বটা আছে এটা হচ্ছে আর নট থেকে বড়। দুইটা মলিকুলের মাঝখানে যে দূরত্বটা আছে এটা কি আর নট থেকে বড়। এখন আমার দুইটা মলিকুল কি চাইবে? জিরো রেজাল্টেন্ট ফোর্স গেইন করতে চাইবে। তো জিরো রেজাল্টেন্ট ফোর্স গেইন করার জন্য তার মধ্যবর্তী দূরত্বটাকে সে আর নট এর সমান করতে চাইবে। এখন তার মধ্যবর্তী দূরত্বটা তো আর নট থেকে বড়, তার মানে মধ্যবর্তী দূরত্ব ছোট করতে হবে। তো মধ্যবর্তী দূরত্ব ছোট করার জন্য অ্যাট্রাকশন ফোর্স বেশি হইতে হবে না রিপালশন ফোর্স থেকে? অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স রিপালশন ফোর্স থেকে বেশি হবে। এই ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্স রিপালশন ফোর্স থেকে বেশি হবে। আশা করি বুঝা গেছে। বলো বুঝছো কিনা? এই তিনটা কেস বুঝছো? ভেরি গুড। তো তিনটা কেস আমি একটু এমন ভাবে বুঝাইছি, মনে হইতেছে যে কি মলিকিউল গুলোর একটা ব্রেইন আছে, তারা অ্যাট্রাকশন ফোর্সটা বাড়াইতেছে, রিপালশন ফোর্সটা বাড়াইতেছে, এরকম কিছু হচ্ছে। উত্তর হচ্ছে যে আসলে না, মলিকিউল গুলোর কোনো ব্রেইন নেই, মলিকিউল গুলোর কোনো ব্রেইন নাই। বিষয়টা হচ্ছে যে যখন আমার মলিকিউল গুলো এই অবস্থায় আছে তখন তাদের মাঝখানে কি জিরো রেজাল্টেন্ট ফোর্স আছে। যখন মলিকিউল গুলো এই অবস্থায় আছে তখন তাদের মাঝখানে জিরো রেজাল্টেন্ট ফোর্স আছে। যখন আমি তাদের মাঝখানে দূরত্বটা কমাই দিব, তখন অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে, রিপালশন ফোর্স বেড়ে যাবে, আর কিছুক্ষণ পরে সে আবারও আগের পরিস্থিতিতে চলে আসবে। এরপর দেখো, দুইটা মলিকিউল একটা নির্দিষ্ট দূরত্বে আছে, যে দূরত্বে থাকলে তাদের মাঝখানে জিরো রেজাল্টেন্ট ফোর্স থাকে। এরপর আমি কি করলাম? দুইটা মলিকিউলের মাঝখানের দূরত্বটা বাড়াই দিলাম। যখন আমি দূরত্বটা বাড়াই দিলাম তখন অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে রিপালশন ফোর্স থেকে, এবং এই কারণেই দূরত্বটা কমে গিয়ে আর নট হবে, যেন রেজাল্টেন্ট ফোর্স বা নেট ফোর্স জিরো হয়। আশা করি বুঝা গেছে, সিম্পল জিনিস। এরপর আসো, এখানের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আয়রনের ইলাস্টিসিটি বেশি নাকি রাবারের ইলাস্টিসিটি বেশি? আয়রনের ইলাস্টিসিটি বেশি নাকি রাবারের ইলাস্টিসিটি বেশি? আয়রনের ইলাস্টিসিটি বেশি নাকি রাবারের? দেখি তোমরাই অ্যান্সার দাও। আয়রনের ইলাস্টিসিটি বেশি হবে নাকি রাবারের? বলো কারটা বেশি হবে, আয়রনেরটা নাকি রাবারেরটা? আয়রনেরটা বেশি হবে, আয়রনেরটা বেশি হবে। বিষয়টা হচ্ছে আমরা ইলাস্টিসিটিকে এটাই ধরে নিই যে আমি শেপ চেঞ্জ করব আবার আগের শেপে ফেরত আসবে, এটাকে আমরা ইলাস্টিসিটি ধরে নিই। কিন্তু ইলাস্টিসিটির আমি কিন্তু দুইটা ডেফিনেশন দিছিলাম ক্লাসের শুরুতেই। একটা ছিল কি, যেটা শেপ চেঞ্জ হওয়াটাকে রেজিস্ট করবে, সেটাই ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি? ইলাস্টিসিটি হচ্ছে আমার কোন একটা সাবস্টেন্সের প্রপার্টি, যে প্রপার্টির কারণে সেই সাবস্টেন্সটা তার ডিফরমেশনকে রেজিস্ট করে। তো আয়রন নিজের ডিফরমেশনকে বেশি রেজিস্ট করবে নাকি রাবার বেশি রেজিস্ট করবে? অবশ্যই আয়রন রেজিস্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার আমরা কি এতদিন ধরে ইলাস্টিসিটি যেটা বুঝে আসতেছিলাম ওটা ভুল? উত্তর হচ্ছে না,
কেন ভুল না বলি, এই যে দুইটা ডেফিনিশন আমি দিলাম, ইলাস্টিসিটি হচ্ছে ডিফরমেশনকে রেজিস্ট করা, এটা একটা দিলাম। আর একটা দিলাম হচ্ছে যে কি, ইলাস্টিসিটি হচ্ছে ইনিশিয়াল যে শেপটা ছিল ওটাকে রিগেইন করা। দুইটা ডেফিনেশন দিলাম, এই দুইটা ডেফিনেশনের ভিত্তি কিন্তু প্রথমটাই, ভিত্তি কিন্তু কি প্রথমটাই। তোমার এই যে রাবার আছে, রাবার, ওর শেপ চেঞ্জ করার পরে ও কেন আগের শেপ গেইন করতেছে? কারণ 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 সে তার শেপের চেঞ্জ হওয়াটাকে রেজিস্ট করতেছে। শেপ চেঞ্জ হওয়াকে রেজিস্ট করাই হচ্ছে ইলাস্টিসিটি। বুঝা গেছে? এবার রাবারেরটা কম বলে রাবারেরটা আমরা শেপটা একটু চেঞ্জ করতে পারতেছি। ইলাস্টিসিটি হচ্ছে কি শেপ চেঞ্জকে রেজিস্ট করা। রাবারের ইলাস্টিসিটি কম বলে আমরা চাইলে রাবারের শেপটাকে চেঞ্জ করতে পারতেছি। আয়রনের ইলাস্টিসিটি এত বেশি যে আমরা চাইলেও আয়রনের শেপটাকে চেঞ্জ করতে পারতেছি না। বুঝা গেছে? আবার এখানে আরেকটা বিষয় হইতে পারে যে তোমরা বলতে পারো যে স্যার আমরা তো মানে হিট দিয়ে মেল্ট করে এটসেট্রা এটসেট্রা করে চেঞ্জ করতে পারতেছি। আসলে এখানের মধ্যে এই যে চ্যাপ্টারটা পড়তেছি আমরা, এখানের মধ্যে আসলে যখন আমরা ডিফর্মিং ফোর্সের কথা বলবো, তখন এখানের মধ্যে কাইন্ড অফ লাইক টানাটানির কাহিনী, কি টানাটানির কাহিনী। বুঝা গেছে? টানাটানির কাহিনী, এখানে আমরা টান দিয়ে শেপ চেঞ্জ করার কথা বলতেছি। বুঝা গেছে? এখানে আমরা ওইসব জিনিস চিন্তা করতেছি না যে মেল্ট করে শেপ চেঞ্জ করা যায়, এইভাবে শেপ চেঞ্জ করা যায়, ওইভাবে শেপ চেঞ্জ করা যায়, আমরা ওইভাবে বলতেছি না। আমরা এখানে টানাটানির কথা বলতেছি, টানাটানি করে শেপ চেঞ্জ করার কথা বলতেছি। তো রাবারের শেপটা আমরা টানাটানি করে খুব সহজে চেঞ্জ করতে পারি, তাই বলে রাবারের ইলাস্টিসিটি কম। আয়রনেরটা আমরা চেঞ্জই করতে পারি না, তার মানে আয়রনের ইলাস্টিসিটি খুব বেশি। বুঝছো? তোমরা কি বুঝছো? ওকে, বুঝলে ভালো। এই দেখো তোমাদেরকে এখানের মধ্যে আমি খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে এই কথাটা ব্যাখ্যা করে দিছি, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে এই কথাটা আমি ব্যাখ্যা করে দিছি। তোমরা যদি জাস্ট এই তিনটা লাইন মাথায় রাখো, তোমাদের কনসেপ্ট এটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝে গেছে? ভেরি গুড। এরপরে আসো, আরে মা, আচ্ছা, এবার ইলাস্টিসিটির ভিত্তিতে আমরা অবজেক্টকে তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, আর একটা হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক, আর একটা হচ্ছে রিজিড, আর একটা হচ্ছে কি রিজিড। পারফেক্টলি ইলাস্টিক কি? কোন একটা অবজেক্ট যেটার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলে তার শেপ চেঞ্জ হয়, এরপর আমি যখন ফোর্সটা রিমুভ করে দিব, যখন ফোর্সটা কি করে দিব আমি রিমুভ করে দিব, তো এখানে আমি ফোর্স দিচ্ছিলাম তাই বলে আমি প্লাস এফ দিব, আর এখানে আমি ফোর্সটা রিমুভ করতেছি তাই বলে মাইনাস এফ দিব। তো ফোর্সটা যখন আমি রিমুভ করব আগের শেপটা হুবাহু গেইন করে ফেলবে, এটাকে আমরা বলি হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক সাবস্টেন্স। এবার প্লাস্টিক কি? প্লাস্টিক হচ্ছে আমি শেপ চেঞ্জ করার পরে, আমি শেপ চেঞ্জ করলাম, শেপ চেঞ্জ করার পরে ধরো আমি ফোর্স রিমুভ করলাম, রিমুভ করার পরেও শেপ আগেরটা হবে না, যেটাকে আমরা বলবো প্লাস্টিক। ঠিক আছে? রিজিড হচ্ছে কি? রিজিড হচ্ছে আমি দুনিয়ার যতই ফোর্স দিই না কেন শেপ কি হবে না, শেপ চেঞ্জ হবে না, শেপ চেঞ্জ হবে না। তো দেখো, perfectly elastic body regains original shape and size upon removal of deforming force. Perfectly plastic body stays deformed even after removal of deforming force. Perfectly rigid body, the body whose size and shape is not changed by application of external force of any magnitude. এবার তুমি বলবা স্যার এগুলোর একটা এক্সাম্পল দেন, প্রতিটার একটা একটা এক্সাম্পল দেন। আমি বললাম আয়রন, আমি বললাম কি আয়রন, দেখি বল আয়রন কোনটার এক্সাম্পল হবে, কোনটার এক্সাম্পল হবে আয়রন? আয়রন কোনটার এক্সাম্পল? মোটেও না, মোটেও না, আয়রন পারফেক্টলি রিজিড বডি না।
আয়রন হচ্ছে তোমার, ধরো ফর এক্সাম্পল আয়রন হচ্ছে তোমার 80% পারফেক্টলি রিজিড, আয়রন হচ্ছে 80% রিজিড, আয়রন হচ্ছে 70% রিজিড, এরপরে ধরো 20% প্লাস্টিক, এরপরে ধরো 20% প্লাস্টিক, এরপরে হচ্ছে 10% ইলাস্টিক, এরপর হচ্ছে 10% ইলাস্টিক। তার মানে আমি যে এগুলা কথা বলছি এগুলো হচ্ছে নেচার, এগুলো কি, এগুলো হচ্ছে নেচার। তো কোন একটা সাবস্টেন্স এদের বিভিন্ন কম্বিনেশন হবে, কোন একটা সাবস্টেন্স এদের বিভিন্ন কম্বিনেশন হবে, কারোর কেউ কেউ বেশি ইলাস্টিক হবে রাবারের মতো, কেউ প্লাস্টিক হবে, কারোর মধ্যে প্লাস্টিসিটিটা বেশি থাকবে, যেমন ধরো মাড ক্লে, আবার কারোর ক্ষেত্রে রিজিডিটি বেশি থাকবে, যেমন ধরো আয়রন। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে, বুঝছো বিষয়টা? ভেরি গুড। এরপরে আসো আমরা যেটা পড়বো এখন, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এই যে এখানের মধ্যে একটা লাইন লিখছি আমি, নো অবজেক্ট ইজ 100% পারফেক্টলি ইলাস্টিক, নো অবজেক্ট ইজ 100% পারফেক্টলি প্লাস্টিক, নো অবজেক্ট ইজ 100% পারফেক্টলি রিজিড। বুঝে গেছে? তার মানে এদের কোনো এক্সাম্পল নাই, কারণ কোনো অবজেক্ট 100% পারফেক্টলি ইলাস্টিক হইতে পারে না, কোনো অবজেক্ট 100% পারফেক্টলি প্লাস্টিক হইতে পারে না, কোনো অবজেক্ট 100% পারফেক্টলি রিজিড হইতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কোন একটা অবজেক্ট হবে হচ্ছে এই তিনটার কম্বিনেশন, কোন একটা অবজেক্ট হবে হচ্ছে এই তিনটার কম্বিনেশন। ভেরি গুড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রেইন, সেটা হচ্ছে আমাদের এখানে স্ট্রেইন। তো আমরা স্ট্রেইন পড়বো, স্ট্রেইন পড়বো, আসো স্ট্রেইন পড়ি আমরা। তো স্ট্রেইন পড়তেছি, তো ধরো প্রথমে আমি একটা কি নিলাম, আমি একটা ওয়্যার নিলাম, একটা ওয়্যার, এটা একটা ওয়্যার, এটা একটা ওয়্যার, এই ওয়্যারের একটা ক্রস সেকশনাল এরিয়া থাকবে, ওয়্যারের কি থাকবে? ক্রস সেকশনাল এরিয়া। এটা হচ্ছে ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া। এই যে এরিয়াটা যেটা আমি এখন একদম ফিল করে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে, এটাই হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, আচ্ছা ক্রস সেকশনাল এরিয়াটা আমি রেড কালার দিয়ে ফিল করি, ঠিক আছে? এটা হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তো ক্রস সেকশনাল এরিয়া যেরকম উপরে পাওয়া যাবে, ক্রস সেকশনাল এরিয়া নিচেও পাওয়া যাবে, ক্রস সেকশনাল এরিয়া উপরে পাওয়া যাবে, ক্রস সেকশনাল এরিয়া নিচেও পাওয়া যাবে, ক্রস সেকশনাল এরিয়া উপরে পাওয়া যাবে, ক্রস সেকশনাল এরিয়া নিচেও পাওয়া যাবে। এখন দেখো, এখন আমি এখানের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করব, আমি এখানে কি অ্যাপ্লাই করব? ফোর্স অ্যাপ্লাই করব, আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স, আমি এখানের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, আমি অ্যাপ্লাই করব। তাহলে এই যে ফোর্সটা আছে এটাকে আমরা বলতে পারি এজেন্ট ফোর্স। কি বলতে পারি? এজেন্ট ফোর্স। আর একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? এই ফোর্স অ্যাপ্লাই করলে এটার লেন্থ বেড়ে যাবে, এই ফোর্স অ্যাপ্লাই করলে এটার লেন্থ বেড়ে যাবে, এই ফোর্স অ্যাপ্লাই করলে এটার লেন্থ বেড়ে যাবে। ঠিক আছে, এই ফোর্স অ্যাপ্লাই করলে এটার লেন্থ বেড়ে যাবে। তাহলে এটার লেন্থ আগে কতটুকু ছিল? এটার লেন্থ আগে ছিল হচ্ছে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, এটা ছিল এটার লেন্থ। ঠিক আছে, আগে ছিল লেন্থ এতটুকু পর্যন্ত, এখন লেন্থ কতটুকু হয়ে গেছে? এখন লেন্থ এতটুকু হয়ে গেছে। তাহলে লেন্থের চেঞ্জ কতটুকু? লেন্থের চেঞ্জ এখানে হচ্ছে তোমার, লেন্থের চেঞ্জ এখানে হচ্ছে তোমার এতটুকু। তাহলে এটা হচ্ছে লেন্থের চেঞ্জ, এটা হচ্ছে লেন্থের চেঞ্জ, এটা হচ্ছে লেন্থের চেঞ্জ, এটা হচ্ছে লেন্থের চেঞ্জ। আর দেখো অরিজিনাল লেন্থটা কত? অরিজিনাল লেন্থ হচ্ছে এতটুকু, অরিজিনাল লেন্থ হচ্ছে, অরিজিনাল লেন্থটা হচ্ছে এতটুকু, অরিজিনাল লেন্থ হচ্ছে এতটুকু, অরিজিনাল লেন্থ হচ্ছে এতটুকু, অরিজিনাল লেন্থ হচ্ছে এতটুকু। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল লেন্থ, আর এটা হচ্ছে যে কি চেঞ্জ অফ লেন্থ। এখন আমরা এখানের মধ্যে স্ট্রেন কি পাবো? স্ট্রেন পাবো হচ্ছে, স্ট্রেন পাবো হচ্ছে, স্ট্রেন পাবো হচ্ছে, স্ট্রেন পাবো হচ্ছে দেখো এল বাই এল, এল বাই এল। তার মানে কি চেঞ্জ অফ লেন্থ, চেঞ্জ অফ লেন্থ। একদিন মাথায় রাখবা, ফিজিক্স কেমিস্ট্রি সবকিছুর মধ্যে এই যে ডেল আছে, ডেল দিয়ে আমরা কি বুঝাই? চেঞ্জ বুঝাই। ঠিক আছে, চেঞ্জ অফ লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, চেঞ্জ অফ লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, চেঞ্জ অফ লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। এটাই কি? এটাই হচ্ছে আমার স্ট্রেইন, এটাই হচ্ছে কি আমার স্ট্রেইন, এটাই হচ্ছে আমার স্ট্রেইন। যেহেতু এই স্ট্রেইন, যেহেতু এই স্ট্রেইনটা, যেহেতু এই স্ট্রেইনটা লেন্থের উপর, যেহেতু এই স্ট্রেইনটা লেন্থ বেস, তাই বলে এই স্ট্রেন, এই স্ট্রেইনের নাম কি হবে? এই স্ট্রেইনের নাম হবে লংগিটিউডিনাল স্ট্রেইন, এই স্ট্রেইনের নাম হবে লংগিটিউডিনাল স্ট্রেইন, এই স্ট্রেইনের নাম হবে লংগিটিউডিনাল স্ট্রেইন। আশা করি বুঝা গেছে।
আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। তো দেখো তোমার এই যে লংগিটিউডিনাল স্ট্রেন, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে দেখো এই যে এল এল লেন্থের, এই যে এল লেন্থের ওয়্যার আছে, এই এল লেন্থের ওয়্যারে, এই এল লেন্থের ওয়্যারের মধ্যে, এই এল লেন্থের ওয়্যারের মধ্যে চেঞ্জ অফ লেন্থ হচ্ছে, চেঞ্জ অফ লেন্থ হচ্ছে, চেঞ্জ অফ লেন্থ হচ্ছে, চেঞ্জ অফ লেন্থ হচ্ছে এল। তাইলে 1 ইউনিট লেন্থের ওয়্যারে চেঞ্জ অফ লেন্থ কি হবে? চেঞ্জ অফ লেন্থ কি হবে? এল বাই এল। ঠিক আছে? মনে আছে তো ইউনিটারি মেথড? আমরা ক্লাস 4-5 এ থাকতে ইউনিটারি মেথড পড়ছি না? একটা দেয়াল 10 জনে, একটা দেয়াল 10 জনে করতে যদি 10 দিন লাগে, তাহলে এই দেয়াল একজনে করতে কয়দিন লাগবে? মনে নাই? এগুলো করছিলাম না আমরা? ওই ঠিক ওই ইউনিটারি মেথডটাই। তো আমার এল লেন্থের, এল লেন্থের, এল লেন্থের একটা ম্যাটেরিয়াল, এল লেন্থের একটা অবজেক্ট, এল লেন্থের একটা অবজেক্টের মধ্যে চেঞ্জ অফ লেন্থ হচ্ছে স্মল এল। তাইলে ইউনিট লেন্থের অবজেক্টে চেঞ্জ অফ লেন্থ হবে এল বাই এল। অথবা বলতে পারি একটা অবজেক্টের এল পরিমাণ লেন্থে, একটা অবজেক্টের ক্যাপিটাল এল পরিমাণ লেন্থে তার চেঞ্জ অফ লেন্থ হচ্ছে এল, তাহলে তার 1 ইউনিট লেন্থে চেঞ্জ অফ লেন্থ হবে এল বাই এল। তো এটাই হচ্ছে আমার কি এল বাই এল, এটাই হচ্ছে কি আমার লংগিটিউডিনাল স্ট্রেইন না? আমরা যদি এখানের মধ্যে চেঞ্জ অফ লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ দিই, আমরা তো এটাই পাবো, আমরা তো এটাই পাবো, ঠিক না? আমরা তো এটাই পাবো। তাহলে আমরা লংগিটিউডিনাল স্ট্রেনকে কিভাবে ডিফাইন করতে পারি? আমরা লংগিটিউডিনাল স্ট্রেনকে ডিফাইন করতে পারি চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ অফ দা বডি, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ অফ দা বডি। আশা করি বোঝা গেছে, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ অফ দা বডি। এরপরে দেখো, এরপর আমরা পড়বো হচ্ছে ভলিউম স্ট্রেইন। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভলিউম স্ট্রেইন, সেটা আমরা পড়বো, যেটা পড়বো সেটা হচ্ছে ভলিউম স্ট্রেইন। ভলিউম স্ট্রেইনটা পড়ি। তা আমার এখানের মধ্যে একটা অবজেক্ট আছে যার ভলিউম হচ্ছে ধরো ভি, যার ভলিউম হচ্ছে কি, যার ভলিউম হচ্ছে ভি। এখন এই অবজেক্টের উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করব, এই অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্সটা অ্যাপ্লাই করব ইউনিফর্মলি। কিভাবে অ্যাপ্লাই করব? ইউনিফর্মলি অ্যাপ্লাই করব, অর্থাৎ চারদিক থেকে অ্যাপ্লাই করব, চারদিক থেকে না, সব দিক থেকে একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, এটাকেই বলা হচ্ছে ইউনিফর্মলি অ্যাপ্লাই করা ফোর্স। ফোর্সকে আমরা ইউনিফর্মলি অ্যাপ্লাই করব, সব দিক থেকে একই পরিমাণ ফোর্স 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 অ্যাপ্লাই করব। ঠিক আছে? যদি এমনটা করি তাহলে কি হবে? তাহলে এই অবজেক্টের, এই অবজেক্টের ভলিউম, এই অবজেক্টের ভলিউম চেঞ্জ হয়ে যাবে, এই অবজেক্টের ভলিউম চেঞ্জ হয়ে যাবে, এই অবজেক্টের ভলিউম চেঞ্জ হয়ে যাবে, এই অবজেক্টের ভলিউম চেঞ্জ হয়ে ছোট হয়ে যাবে, এই অবজেক্টের ভলিউম চেঞ্জ হয়ে ছোট হয়ে যাবে। যেমন ধরো অবজেক্টটা ধরো এতটুকু হয়ে গেল, তাহলে এটা তার কি ছিল? এটা তার ইনিশিয়াল ভলিউম ছিল, আর এটা তার চেঞ্জড ভলিউম, আর এটা তার চেঞ্জড ভলিউম। ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম, এটা হচ্ছে তার চেঞ্জড ভলিউম। তো ইনিশিয়াল ভলিউমটাকে আমরা ভি বলতেছি, চেঞ্জ ভলিউমটাকে ধরো আমরা কি বললাম? ধরো আমরা ভি প্রাইম বললাম, আমরা ভি প্রাইম বললাম। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে এখানে কি পরিমাণ ভলিউম চেঞ্জ হয়েছে, এখানে কি পরিমাণ ভলিউম চেঞ্জ হয়েছে, তোমরা বলবা যে আগে ভলিউম ছিল এতটুকু, এখন ভলিউম হয়েছে এতটুকু, তাহলে এই যে মাঝখানের জায়গাটা আছে এই পরিমাণ ভলিউম চেঞ্জ হয়েছে। তাহলে এখানে ভলিউম চেঞ্জ কতটুকু? এখানে ভলিউম চেঞ্জ হচ্ছে, এখানে ভলিউম চেঞ্জ হচ্ছে দেখো এই এতটুকু, এটাই হচ্ছে ভলিউম চেঞ্জ, এটাই হচ্ছে কি ভলিউম চেঞ্জ, এটাই হচ্ছে ভলিউম চেঞ্জ, এটাই হচ্ছে ভলিউম চেঞ্জ, এটাই হচ্ছে ভলিউম চেঞ্জ, ঠিক না? এই রেড কালার অঞ্চলটাই কি ভলিউম চেঞ্জ না? এই রেড কালার অঞ্চলটাই হচ্ছে ভলিউম চেঞ্জ। এই যে রেড কালার অঞ্চলটা আছে, এই যে ভলিউম চেঞ্জটা আছে, এই ভলিউম চেঞ্জটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি? এই ভলিউম চেঞ্জটাকে আমরা ডিনোট করতে পারি, এই ভলিউম চেঞ্জটাকে আমরা ডিনোট করতে পারি ধরো স্মল ভি দিয়ে ডিনোট করলাম। কি দিয়ে ডিনোট করলাম? স্মল ভি, স্মল ভি দিয়ে ডিনোট করলাম। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আগের ভলিউম যেটা আছে ওটা থেকে স্মল ভি যদি আমি বাদ দিই, ওটা থেকে যদি আমি স্মল ভি বাদ দিই, তাহলে আমি এই ভলিউমটা পাবো, তাহলে আমি ভি প্রাইম ভলিউমটা পাবো, আমি ভি প্রাইম ভলিউমটা পাবো।
আশা করি বুঝা গেছে। তার মানে আমি এখানে ভি প্রাইম না লিখে আমি সরাসরি লিখতে পারি ভি মাইনাস ভি। আমি এখানে ভি প্রাইম না লিখে সরাসরি লিখতে পারি ভি মাইনাস ভি। ঠিক আছে, আমি এখানে লিখতে পারি ভি মাইনাস ভি। আশা করি বুঝা গেছে। আশা করি বুঝা গেছে। এখন তোমাকে এখানে যদি ভলিউম স্ট্রেন বের করতে বলি, তুমি ভলিউম স্ট্রেন কিভাবে বের করবা? তুমি ভলিউম স্ট্রেন বের করবা হচ্ছে কিছুটা এইভাবে, যে লংজিটিউডাল স্ট্রেন কিভাবে বের করছো? চেঞ্জ অফ লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ না? তাহলে ভলিউম স্ট্রেন কিভাবে বের করবা? চেঞ্জ অফ ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। ঠিক আছে, তো চেঞ্জ অফ ভলিউম কত? স্মল ভি। ইনিশিয়াল ভলিউম কত? ক্যাপিটাল ভি। আশা করি বুঝা গেছে। আশা করি বুঝা গেছে। তাহলে এটাকে আমরা চাইলে ইউনিটারি মেথডে লিখতে পারি এভাবে, এটাকে চাইলে ইউনিটারি মেথডে এভাবে লিখতে পারি যে ভি ভলিউমের একটা অবজেক্টের মধ্যে চেঞ্জ অফ ভলিউম হচ্ছে স্মল ভি। তাহলে ওয়ান ইউনিট ভলিউমের একটা অবজেক্টের মধ্যে চেঞ্জ অফ ভলিউম কি হবে? চেঞ্জ অফ ভলিউম হবে স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। এই দেখো স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি এখানে আছে, এখানে আছে, তার মানে স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি হচ্ছে স্ট্রেন। তো একটা অবজেক্টের ভলিউম হচ্ছে ভি, একটা অবজেক্টের ভলিউম হচ্ছে ভি, তার পুরো ভলিউম জুড়ে ভলিউমের চেঞ্জ হচ্ছে স্মল ভি। তাহলে তার ইউনিট ভলিউম জুড়ে ভলিউমের চেঞ্জ হবে স্মল ভি বাই ভি। বুঝা গেছে? তো এই যে পার ইউনিট ভলিউমে একটা অবজেক্টের ভলিউম চেঞ্জ, এটাকে বলা হয় ভলিউম স্ট্রেন। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, পার ইউনিট ভলিউমে ভলিউম চেঞ্জ। ফর এক্সাম্পল আমি তোমাকে বিষয়টা বলি, ধরো আমার কাছে আছে হচ্ছে 100 টাকা, আমি 100 টাকা থেকে ধরো 30 টাকা খরচ করে ফেলছি, 100 টাকা থেকে 30 টাকা খরচ করে ফেলছি। তাহলে আমার 100 টাকায় কমছে হচ্ছে 30 টাকা। তাহলে আমার প্রতি 1 টাকায় কত টাকায় কমছে? প্রতি 1 টাকায় কমছে 30/100 অর্থাৎ 0.3 টাকা। তাহলে আমার 100 টাকায় 30 টাকা কমছে, 1 টাকায় কমছে 0.3 টাকা। ঠিক একই ভাবে একটা অবজেক্টের ভি ভলিউমে স্মল ভি পরিমাণ ভলিউম কমছে, আর তার ইউনিট ভলিউম অর্থাৎ ওয়ান ভলিউমে তার ভলিউম কমছে তো দেখো আমার কাছে ধরো 100 টাকা আছে, 100 টাকায় আমার 30 টাকা কমছে, তাহলে আমার 1 টাকায় কত টাকা কমছে? 0.3 টাকা। ঠিক একই ভাবে একটা অবজেক্টের ভলিউম ছিল ভি, তার ভি ভলিউমে ভলিউম কমছে স্মল ভি পরিমাণ, তাহলে তার ওয়ান ইউনিট ভলিউমে তার ভলিউম কমছে ভি বাই ক্যাপিটাল ভি পরিমাণ। আশা করি বুঝছো। তাহলে একটা অবজেক্টের ওয়ান ইউনিট ভলিউমে চেঞ্জ অফ ভলিউম হচ্ছে সেই অবজেক্টের ভলিউম স্ট্রেন। চেঞ্জ ইন ভলিউম পার ইউনিট ভলিউম অফ দা বডি ইজ নোন অ্যাজ ভলিউম স্ট্রেন। বলা বুঝছো কি না ভলিউম স্ট্রেন কি? তাহলে এখন স্ট্রেনের ডেফিনেশনে আসো। চেঞ্জ ইন দ্য ডাইমেনশন পার ইউনিট ডাইমেনশন অফ দ্য বডি। এবার স্ট্রেনের ডেফিনেশন বুঝাইতে হবে নাকি স্ট্রেনের ডেফিনেশন অটোমেটিক বুঝে গেছো? এটা আর এটা যদি বুঝে থাকো তাহলে এটা বোঝা কোনো ব্যাপার না, চেঞ্জ ইন দ্য ডাইমেনশন পার ইউনিট ডাইমেনশন দিয়ে কি বোঝাচ্ছে? ডাইমেনশন দিয়ে বোঝা হচ্ছে লেন্থ, এরপরে ধরো তোমার ভলিউম, এরপরে ধরো তোমার এরিয়া, এগুলো হচ্ছে তোমার ডাইমেনশনস। এগুলো কি ডাইমেনশন। তো যে কোনো একটা ডাইমেনশনের চেঞ্জ পার ইউনিট ডাইমেনশন অফ দ্যাট বডি হবে কি সেই বডির স্ট্রেন। বুঝা গেছে? স্ট্রেনের ডেফিনিশনটা বুঝা গেছে?
ওকে, এটা আর এটা বুঝলে স্ট্রেইন বোঝা কোনো ব্যাপার না। এরপরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে শিয়ারিং স্ট্রেইন। শিয়ারিং স্ট্রেইন এটা একটু ভিন্ন, এটা একটু ভিন্ন। এই শেয়ারিং কে মনে হয় বাংলায় বলে হচ্ছে মোচড়, মোচড় বলে বাংলায়, মোচড়। বাংলা ভার্সনের কন্টেন্ট যদি পড়ে থাকো তোমরা দেখবে বাংলা ভার্সনের কন্টেন্ট আসলে কি পরিমাণ ভয়ঙ্কর। এদের এক একটা শব্দ, ও বাপ রে বাপ, কি জিনিস! আমি তো অ্যাডমিশনের সময় বাংলা ভার্সন দিয়ে পড়ছিলাম, বাপ রে, অবস্থা খারাপ হয়ে গেছিল গা। দেখ যেটাই হোক, তোমার এখানের মধ্যে একটা কিউব ড্র করলাম। এটা কি একটা কিউব? এটা কি একটা কিউব? এই কিউবের কয়টা সারফেস? 6টা সারফেস। উপরে একটা, নিচে একটা, বামে একটা, ডানে একটা, সামনে একটা, পিছে একটা। এই কিউবের 6টা সারফেস। এবার আমি করব কি, এই কিউবের উপরে সারফেস বরাবর, উপরে সারফেস বরাবর, উপরে সারফেস বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করব। এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করব, একটা ফোর্স অ্যাপ্লাই করব, একটা ফোর্স অ্যাপ্লাই করব। এই যে ফোর্সটা অ্যাপ্লাই করব এটাকে আমরা বলবো ট্যানজেনশিয়াল ফোর্স। এটা কি বলবো? ট্যানজেনশিয়াল ফোর্স। এই যে ট্যানজেনশিয়াল ফোর্স, এই যে নামটা আছে, এটা আসছে কোত্থেকে? এটা আসছে হচ্ছে ট্যানজেন্ট শব্দটা থেকে। আমি কনিক পড়ানোর সময় তোমাদেরকে বলছিলাম ট্যানজেন্ট জিনিসটা কি। ট্যানজেন্টকে আমরা বাংলায় বলি হচ্ছে স্পর্শক। স্পর্শক, যা স্পর্শ করে। তাহলে আমার এই যে ফোর্স, এটা কি করতেছে? উপরে সারফেসটার উপরেই কাজ করতেছে। তার মানে এই ফোর্সটা উপরে সারফেসটাকে স্পর্শ করতেছে, তাই বলে এই ফোর্সটাকে বলা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স। আশা করি বোঝা গেছে। তো এই ফোর্সটা কাজ করতেছে উপরের সারফেসের উপরে। তো উপরের সারফেসের উপরে এই ফোর্স কাজ করে কি করতেছে দেখো, কি করতেছে দেখো। তোমার যে নিচের সারফেসটা আছে, নিচের সারফেসটা কমপ্লিটলি আনচেঞ্জ থাকবে। নিচের সারফেসটা কমপ্লিটলি আনচেঞ্জ থাকবে, নিচের সারফেসটা কমপ্লিটলি আনচেঞ্জ থাকবে। তাহলে চেঞ্জ হবে কোনগুলা? উপরের সারফেস গুলা। কিরকম চেঞ্জ হবে দেখো, কিরকম চেঞ্জ হবে। একটু অপেক্ষা করো, দাঁড়া, আমি আমি ড্র করতেছি। আমি উপরে সারফেসটা নিয়ে আসি। এর আমি উপরে সারফেসটা আনতেছি। তোমরা কি বুঝতেছো কি হচ্ছে এখানের মধ্যে? উপরে সারফেসটার উপরে আমি একটা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করছি। ট্যানজেনশিয়াল ফোর্স তোমরা বুঝতেছো, এই ট্যানজেনশিয়াল ফোর্সের কারণে উপরে সারফেসটা কি হয়ে গেছে? উপরে সারফেসটা সামনে চলে গেছে, নিচে সারফেসটা আগের জায়গায় থেকে গেছে। ঠিক না? এটাই তো হইছে, এটাই তো হইছে। তো এই যে এই যে এই যে স্ট্রেনটা হইছে এখানে, এই যে স্ট্রেনটা হইছে, এই যে স্ট্রেনটা হইছে, এই স্ট্রেনটাকে আমরা বলি, এই স্ট্রেনটাকে আমরা বলি, এই স্ট্রেনটাকে আমরা বলি হচ্ছে শিয়ারিং স্ট্রেন। এই যে স্ট্রেনটা হইছে, এই স্ট্রেনটাকে আমরা বলি হচ্ছে শিয়ারিং স্ট্রেন। এই স্ট্রেনটাকে আমরা বলি হচ্ছে শিয়ারিং স্ট্রেন। স্ট্রেন শব্দটার অর্থ খুব সিম্পল। স্ট্রেন মানে হচ্ছে শেপের পরিবর্তন। স্ট্রেন মানে হচ্ছে শেপের পরিবর্তন। স্ট্রেন মানে হচ্ছে শেপের পরিবর্তন। ফিজিক্সের ভাষায় আমরা তাকে একটা খুব ফ্যান্সি ডেফিনেশন দিই, কিন্তু বাস্তবে স্ট্রেন শব্দের অর্থ কি? শেপের পরিবর্তন। এখানে যে শেপের পরিবর্তন আমরা দেখতেছি এটাকে আমরা বলবো শিয়ারিং স্ট্রেন। এখন এখানে শিয়ারিং স্ট্রেনটার আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন বাহির করতে হবে। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন বাহির করার জন্য আমরা আগের ফিগারটাকে আনলাম, আগের কিউবটাকে আনলাম। কত সুন্দর একটা কিউব, কত সুন্দর একটা কিউব, এ দেখো। এরপরে এই কিউবের সাথে কি হয়েছে ওটাও আমরা দেখবো। এখন এই কিউবের সাথে কি হয়েছে ওটাও আমরা দেখবো, ওটাও আমরা দেখবো। হ্যাঁ দেখো, এটাই হয়েছে কিউবটার সাথে, ঠিক আছে।
আশা করি বুঝা গেছে। আমি চেষ্টা করতেছি, যথেষ্ট চেষ্টা করতেছি এটাকে ইজি করার জন্য, কিন্তু আসলে জিনিসটা একটু পেচিদা টাইপের। তাহলে দেখো, আগে ছিল এমন, এখন হয়ে গেছে এমন। তাহলে তুমি দেখো, এই যে সাইডটা আছে, এই সাইডটা আর এই সাইডটার মাঝখানে কি আছে, একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে না? এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হইতেছে না? এটাই হচ্ছে থিটা। তোমরা এই থিটাটাকেও শেয়ারিং স্ট্রেন বলতে পারো, কোনো সমস্যা নাই। এটাকেও শেয়ারিং স্ট্রেন বলতে পারো, কিন্তু এটাকে শেয়ারিং স্ট্রেন বলাটা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে সবসময় কারেক্ট হবে না। এখন দেখো, তোমার এখানে একটা চেঞ্জ আসছে। তোমার আগে এই যে কর্নারটা ছিল, একটু ভালো করে দেখো, এই যে কর্নারটা ছিল এখানে, এখন এই কর্নারটা এখানে চলে আসছে। আবার বুঝার চেষ্টা করো, এখানে একটা কর্নার ছিল না কিউবের, এই কর্নারটা এখানে চলে আসছে। এখানে একটা কর্নার ছিল, কর্নারটা বেঁকে এখানে চলে আসছে, অর্থাৎ কর্নার ছিলটা এখানে চলে আসছে এখানে। তাহলে কর্নারটার একটা কি হয়েছে, কর্নারটার একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। এই যে ডিসপ্লেসমেন্ট হয়েছে এটাকে আমরা ধরলাম এক্স। এই যে ডিসপ্লেসমেন্ট হয়েছে এটাকে আমরা কি ধরলাম, এক্স। এই যে ডিসপ্লেসমেন্ট হয়েছে এটাকে আমরা ধরলাম কি, এক্স। আর এই যে এটা আছে, এটা কি, এটা হচ্ছে সাইড অফ দ্য কিউব, এটাকে আমরা ধরলাম এইচ। এটাকে আমরা কি ধরলাম, এটাকে আমরা ধরলাম এইচ। এটাকে আমরা ধরলাম এইচ। একটু বোঝার চেষ্টা করো। তোমার কিউবটা আগে দেখতে এমন ছিল, তুমি একটা ট্যানজেনশিয়াল ফোর্স উপরে সারফেসে দিছো, কিউবটা দেখতে এমন হয়ে গেছে। এবার তুমি যদি ঘটনাটা একসাথে চিন্তা করো, তাহলে তুমি বুঝবা যে তোমার এই যে কর্নার পয়েন্টটা আছে, কর্নার পয়েন্টটা সরে গেছে। কর্নার পয়েন্টটা আগে এখানে ছিল, কর্নার পয়েন্টটা আগে এখানে ছিল, এখন কর্নার পয়েন্টটা এখানে চলে আসছে। তার মানে কর্নার পয়েন্ট একটা শিফট হয়েছে, কর্নার পয়েন্ট একটা ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে, এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট কর্নার পয়েন্টটা দেখাচ্ছে। তোমার যদি বুদ্ধি থাকে তুমি বুঝবা যে আসলে এই এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টটা কর্নার পয়েন্ট দেখাচ্ছে না, এটা উপরে সারফেসটা দেখাচ্ছে। এই এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টটা কর্নার পয়েন্টটা না, পুরো উপরে সারফেসটাই এই ডিসপ্লেসমেন্টটা দেখাচ্ছে। এই পুরো সারফেসটাই কি করতেছে, এই ডিসপ্লেসমেন্টটা দেখাচ্ছে। পুরো উপরে সারফেসটাই এই ডিসপ্লেসমেন্টটা দেখাচ্ছে, পুরো উপরে সারফেসটাই এই ডিসপ্লেসমেন্টটা দেখাচ্ছে। আশা করি বুঝে গেছে। তো আমার এখানের মধ্যে শিয়ারিং স্ট্রেন হবে হচ্ছে, শিয়ারিং স্ট্রেন শিয়ারিং স্ট্রেন হবে হচ্ছে এক্স বাই এইচ। শিয়ারিং স্ট্রেন হবে হচ্ছে এক্স বাই এইচ, এক্স বাই এইচ। আমার কথা কি শোনা যায়? এখন তো কোনো কিছু উঠতেছে হতো না। আচ্ছা না, অল্প অল্প উঠতেছে। আমার কথা মনে হয় আজকে অনেক লো যাচ্ছে, আমার মাইক্রোফোন চেঞ্জ করা উচিত ছিল। আচ্ছা সমস্যা নাই। তাহলে আমার শেয়ারিং স্ট্রেন কি, শেয়ারিং স্ট্রেন হচ্ছে এক্স বাই এইচ। শেয়ারিং স্ট্রেন হচ্ছে এক্স বাই এইচ। এখন এই যে কথাটা আমি বললাম, এটাকে একটু সুন্দর করে সাজায় তোমার কাছে লিখতে হবে। তুমি কি লিখবা, তুমি লিখবা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট। দেখো, relative displacement of two planes situated at unit distance from each other. ওমা, আমি পড়াইলাম একটা ডেফিনেশন আর একটা, এটা তো খুব উইয়ার্ড না? এই দেখো, আমার এই যে কিউব আছে, এই কিউবের উপর একটা সারফেস আছে, নিচে একটা সারফেস আছে, আছে না? আছে। নিচে সারফেসটা জায়গা বরাবর থেকে গেছে, উপরে সারফেসটা শিফট করছে। তাহলে নিচের সারফেসের তুলনায় উপরে সারফেসের ডিসপ্লেসমেন্ট হয়েছে, নিচের সারফেসের তুলনায় উপরের সারফেসের ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। এই যে নিচের সারফেসটা আছে, এই নিচের সারফেসটা আর উপরের সারফেসের মধ্যবর্তী যে দূরত্বটা আছে, সেটা হচ্ছে এইচ। সেটা হচ্ছে কি, এইচ। সেটা হচ্ছে কি, এইচ। তো এখানে বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে এইচ দূরত্বে থাকা, এইচ দূরত্বে থাকা দুইটা প্লেনের মধ্যবর্তী যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট আছে, যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট আছে, যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট আছে, যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট আছে, সেটা হচ্ছে এক্স। তাহলে 1 ইউনিট দূরত্বে থাকা
দুইটা প্লেনের মধ্যবর্তী রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা হবে x/h। 1 ইউনিট দূরত্বে থাকা দুইটা প্লেনের মধ্যবর্তী রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হচ্ছে x/h। 1 ইউনিট দূরত্বে থাকা দুইটি প্লেনের মধ্যবর্তী রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হচ্ছে শিয়ারিং স্ট্রেইন। আশা করি বুঝা গেছে, বলো বুঝছো কিনা? বুঝছো পুরাটা? আচ্ছা, ওকে, আচ্ছা গেলাম। সেটাই হোক, তোমার এখানের মধ্যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট কি জিনিস বলি। রিলেটিভ মানে সম্পর্কিত। রিলেটিভ মানে কি সম্পর্কিত। তো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে দুইটা প্লেন, একটা নিচের প্লেন একটা উপরের প্লেন। তো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে নিচের প্লেনের তুলনায় উপরের প্লেনের ডিসপ্লেসমেন্ট। তো নিচের প্লেনের তুলনায় উপরের প্লেনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে x। নিচের প্লেনের তুলনায় উপরের প্লেনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি এখানে x। এই যে দুইটা প্লেন আছে, এই যে নিচের প্লেনটা আছে এবং এই যে উপরের প্লেনটা আছে, এই দুইটা প্লেনের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে h। তাহলে h দূরত্বে থাকা দুইটা প্লেনের মধ্যবর্তী রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হচ্ছে x। তাহলে 1 ইউনিট দূরত্বে থাকা দুইটা প্লেনের মধ্যবর্তী রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হবে x/h। ইউনিটারি মেথড। 1 ইউনিট দূরত্বে থাকা দুইটা প্লেনের রিলেটিভ ডিসপ্লেসমেন্ট হচ্ছে শিয়ারিং স্ট্রেইন। এটাই আমি এই পেজে লিখলাম, রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ টু প্লেন সিচুয়েটেড অ্যাট আ ইউনিট ডিস্টেন্স, মানে 1 ইউনিট ডিস্টেন্স at a unit distance from each other। বলো বুঝছো কিনা শেয়ারিং স্ট্রেইন? ভেরি গুড। আরে আর কি আছে বাজি? স্ট্রেস। স্ট্রেস কি জিনিস? স্ট্রেস হচ্ছে মূলত বিষয়টা হচ্ছে কিছুটা এরকম। তুমি এখানে কি করছো? তুমি এখানে ফোর্স দিয়ে লেন্থ চেঞ্জ করছো না? তো তুমি যখন ফোর্সটা সরাই ফেলবা তখন এই যে আমার অবজেক্ট আছে ও কি বসে থাকবে? ও তো বসে থাকবে না। ও তার আগের শেপটা গেইন করবে। তার আগে শেপ এন্ড সাইজ ছিল এটা। এরপর তুমি তাকে ফোর্স করছো, তারপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তারপর ফোর্স অ্যাপ্লাই করে তুমি তাকে লম্বা বানাই ফেলছো, তারপর ফোর্স অ্যাপ্লাই করে তুমি তাকে লম্বা বানাই ফেলছো। এবার তুমি তাকে লম্বা বানানোর পরে যখন এই ফোর্সটা তুমি রিমুভ করে ফেলবা, তখন অবজেক্টটা আগের মতো হয়ে যাবে না? অবজেক্টটা আবার আগের মতো হয়ে যাবে না? হয়ে যাবে। তো দেখো, তুমি ফোর্সটা অ্যাপ্লাই করে অবজেক্টটাকে বড় করছো। তো তুমি যখন ফোর্সটা ছেড়ে দিবা, মানে ফোর্সটা আর অ্যাপ্লাই করবা না, তখন অবজেক্টের ভেতরে নিজস্ব একটা ফোর্স তাকে তার আগের শেপে নিয়ে আসবে। এই যে তার নিজস্ব ফোর্স আছে, এই তার নিজস্ব ফোর্সটাই হচ্ছে স্ট্রেস। তার নিজস্ব ফোর্সটাই হচ্ছে কি স্ট্রেস। ওকে, এবার দেখো, তোমার লেন্থ তোমার লেন্থের চেঞ্জের বিরুদ্ধে যে স্ট্রেস কাজ করবে সেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল স্ট্রেস। সহজ ভাষায় বলি, লংগিটিউডিনাল স্ট্রেনের বিপরীতে যে স্ট্রেস কাজ করবে তাকে আমরা বলবো লংগিটিউডিনাল স্ট্রেস। ভলিউম স্ট্রেনের বিপরীতে যে স্ট্রেস কাজ করবে সেটাই হবে ভলিউম স্ট্রেস। শিয়ারিং স্ট্রেনের বিপরীতে যে স্ট্রেস কাজ করবে সেটাই হবে শিয়ারিং স্ট্রেস। খুব সিম্পল। তো এর পাশাপাশি আমাদের এখানে ডেফিনেশনের মধ্যে কিছু জিনিস আছে
যেগুলা আমাদের কাছে একটু দেখতে হবে। ডেফিনেশনের ওইসব জিনিসে আমরা যাব, আগে আমরা এতটুকু বুঝে নিই যে ডিস্টেন্স সরি যে লংগিটিউডাল স্ট্রেনের বিপরীতে যে স্ট্রেস কাজ করবে সেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল স্ট্রেস। এতটুকু আগে বুঝতে হবে। এরপরে দেখো, তোমার একটা অবজেক্ট আছে যেটার ভলিউম হচ্ছে কি ভি, ঠিক আছে, যেটার ভলিউম হচ্ছে ভি। আর তুমি কি করলা, তুমি তার চারদিকে ফোর্স অ্যাপ্লাই করলা, ফোর্স অ্যাপ্লাই করে তার ভলিউমটা কমাই দিলা, তার ভলিউম কমাই কি করে দিলা, স্মল ভি করে দিলা, তার ভলিউম কমাই 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 স্মল ভি করে দিলা। এখন তুমি যখন ফোর্সটা রিমুভ করবা, তুমি যখন ফোর্সটা রিমুভ করবা, অবজেক্টটা কি বসে থাকবে? অবজেক্টটা তো বসে থাকবে না, অবজেক্টটা তো বসে থাকবে না। অবজেক্টটা কি করবে? তুমি যেহেতু চারদিকে ফোর্স বানায় তাকে ছোট করছো, সে এখন চারদিকে ফোর্স অ্যাপ্লাই করে বড় হবে। সে এখন চারদিকে ফোর্স অ্যাপ্লাই করে বড় হবে। কিভাবে বড় হবে দেখো, এখানে তার ভলিউম হচ্ছে ভি, তো ভলিউমটা আমি একটু নিচে লিখতেছি কারণ এখন আমি ফোর্সটা দেখাতে চাচ্ছি। তো দেখো সে কি করবে, চারদিকে ফোর্স অ্যাপ্লাই 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 করে সে আবার কি হয়ে যাবে, সে আবার বড় লোক হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই যে তার ভেতরে যে ফোর্সটা কি করতেছে, যে ফোর্সটা তার ইনিশিয়াল ভলিউম গেইন করার রোলটা প্লে করতেছে, যে ফোর্সটা তার ভলিউম স্ট্রেইনের বিরুদ্ধে কাজ করতেছে, যে ফোর্সটা তার ইনিশিয়াল সাইজ এন্ড শেপটা গেইন করতে সাহায্য করতেছে, ভলিউম স্ট্রেইনের বিরুদ্ধে কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলবো ভলিউম স্ট্রেস। আশা করি বোঝা গেছে। এরপর দেখো, শিয়ারিং এর বিরুদ্ধে যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা বলবো, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি শিয়ারিং স্ট্রেস, সেটাকে আমরা বলতে পারি শিয়ারিং স্ট্রেস, সেটাকে আমরা বলতে পারি শিয়ারিং স্ট্রেস। তাহলে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার কারণে এমনটা ঘটলো। এরপর আমি ফোর্স রিমুভ করব, ফোর্স রিমুভ করার কারণে কি হবে দেখো, অবজেক্টটা আবার আগের শেপে চলে আসবে, অবজেক্টটা আবার আগের শেপে চলে আসবে। সে তার আগের শেপে কেন আসতেছে, কারণ তার ভেতরে একটা ফোর্স আছে যেটা তাকে আগের শেপে আসার জন্য বাধ্য করতেছে। এই ফোর্সটাকে আমরা কি বলবো, এই ফোর্সটাকে আমরা বলবো শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং স্ট্রেস। আশা করি বুঝা গেছে, আশা করি শেয়ারিং স্ট্রেস কি জিনিস বুঝা গেছে। এরপরে আমরা জাস্ট একটা জিনিস বুঝবো, এরপরে আমরা প্রতিটা ডেফিনিশন বানাইতে পারবো। ওটার জন্য আমরা এই গল্পটাতে একটু ফেরত আসবো, প্রথম গল্পটাতে, লংগিটিউডিনাল স্ট্রেসের গল্পটাতে। আসো আমরা লংগিটিউডিনাল স্ট্রেসের গল্পটাতে আসি। দেখো স্ট্রেসটা এদিকে কাজ করতেছে, ঠিক না? এই যে স্ট্রেসটা কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে। স্ট্রেসটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে। এই যে স্ট্রেসটা আছে এটা ক্রস সেকশনাল এরিয়ার উপরে কি পারপেন্ডিকুলার না? এই যে আমি রেড কালার যে এরিয়াটা ড্র করি এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া বা ক্রস সেকশনাল সারফেস বা ক্রস সেকশনাল সারফেস, সহজ ভাষা হচ্ছে সারফেস। এই যে ফোর্সটা আছে, ফোর্সটা এই সারফেসের উপর পারপেন্ডিকুলারলি কাজ করতেছে, ফোর্সটা এই সারফেসের উপর পারপেন্ডিকুলারলি কাজ করতেছে। এই ফোর্সটা কি ছিল, এই ফোর্সটা কি ছিল, এই ফোর্সটা ছিল স্ট্রেস। তো স্ট্রেস কি করে, সারফেসের উপর পারপেন্ডিকুলারলি কাজ করে, স্ট্রেস সারফেসের উপর পারপেন্ডিকুলারলি কাজ করে, স্ট্রেস সারফেসের উপর পারপেন্ডিকুলারলি কাজ করে, স্ট্রেস সারফেসের উপর পারপেন্ডিকুলারলি কাজ করে।
তো আমি যদি স্ট্রেসের মানে খাঁটি বাংলায় স্ট্রেসের ডেফিনেশন কি, যে ফোর্সটা একটা অবজেক্টকে তার শেপ গেইন করতে বাধ্য করে সেটাই হচ্ছে তার স্ট্রেস। এটা হচ্ছে খাঁটি বাংলা ডেফিনেশন, এটা হচ্ছে খাঁটি বাংলা ডেফিনেশন। এবার ফিজিক্সের কাজ কি? ফিজিক্সের কাজ হচ্ছে যে খাঁটি বাংলা জিনিসকে একটু কষ্টকর করা। ফিজিক্স এই জিনিসটাকে একটু কষ্টকর করে দিবে তোমাকে। কিভাবে কষ্টকর করে দিবে? সে বলবে যে এই যে এরিয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া, এ পরিমাণ এরিয়াতে স্ট্রেস কাজ করে এফ, সরি এ পরিমাণ এরিয়াতে ফোর্স কাজ করে এফ। আবার দেখো এ পরিমাণ সারফেসে ফোর্স কাজ করে কত? ফোর্স কাজ করে এফ। এই ফোর্স যেটা আছে এটাকে আমরা ধরো রেস্টোরিং ফোর্স বললাম। রেস্টোরিং ফোর্স যা, স্ট্রেস তা, মানে খাঁটি বাংলা ভাষায় রেস্টোরিং ফোর্স যা, স্ট্রেসও তা। তাহলে এ সারফেসের মধ্যে রেস্টোরিং ফোর্স কাজ করতেছে এফ, তাইলে 1 স্কয়ার ইউনিট সারফেসের মধ্যে রেস্টোরিং ফোর্স কাজ করতেছে কি পরিমাণ? এফ বাই এ পরিমাণ। এবার এ এফ বাই এ কে কি বলে? ফিজিক্সের ভাষায় স্ট্রেস বলে। ফিজিক্সের ভাষায় স্ট্রেস কি জিনিস? ফিজিক্সের ভাষায় স্ট্রেস কিন্তু এই রেস্টোরিং ফোর্সটা না, এটা হচ্ছে খাঁটি বাংলা ভাষায় স্ট্রেস। মানে তোমাদেরকে জিনিসটা বোঝানোর সহজে, মানে সহজে বোঝানোর জন্য আমি তোমাদেরকে এতক্ষণ ধরে এটাকে স্ট্রেস বলে আসছি, কিন্তু এটা স্ট্রেস না, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। তাহলে এ পরিমাণ এরিয়াতে রেস্টোরিং ফোর্স কাজ করতেছে এফ, তাহলে 1 ইউনিট এরিয়াতে রেস্টোরিং ফোর্স কাজ করবে এফ বাই এ। তো 1 ইউনিট এরিয়াতে যে রেস্টোরিং ফোর্স কাজ করে সেটাকে আমরা কি বলি? স্ট্রেস বলি। তাহলে আমরা প্রথমে স্ট্রেসের ডেফিনেশনটা, স্ট্রেসের বেসিক ফিজিক্স ডেফিনেশনটাতে আসি। সেটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ রেস্টোরিং ফোর্স কাজ করতেছে সেটাই হচ্ছে স্ট্রেস। আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে স্ট্রেস সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করে। স্ট্রেস সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করে, এটা আমরা বলতে পারি। আমরা বলতে পারি এভাবে যে পার ইউনিট এরিয়াতে পারপেন্ডিকুলারলি যে পরিমাণ রেস্টোরিং ফোর্স কাজ করে সেটাই হচ্ছে স্ট্রেস। এবার এই স্ট্রেসটা যদি তোমার লংগিটিউডিনাল স্ট্রেনকে প্রিভেন্ট করে তাহলে এই স্ট্রেসের নাম হবে লংগিটিউডিনাল স্ট্রেস। এই স্ট্রেসটা যদি তোমার ভলিউম স্ট্রেনকে প্রিভেন্ট করে তাহলে এই স্ট্রেসের নাম হবে ভলিউম স্ট্রেস। যদি এই স্ট্রেসটা শিয়ারিং স্ট্রেনকে প্রিভেন্ট করে তাহলে এই স্ট্রেসের নাম হবে শিয়ারিং স্ট্রেস। আশা করি বুঝা গেছে। তো ডেফিনিশন গুলো এখানে সুন্দর মতো দেয়া আছে। এবার তোমরা খুব সহজে ডেফিনিশন গুলো বুঝতে পারবা। তোমরা দেখো ডেফিনিশন গুলো খুব সিম্পল। স্ট্রেস কি দেখো, the magnitude of restoring force aroused per unit area and perpendicular to the surface is called stress. এই দেখো এই যে রেড কালার ডেফিনিশনটা আছে এটা কিন্তু প্রতিটাতেই আছে। লংগিটিউডিনাল স্ট্রেসের মধ্যে এই ডেফিনিশন, ভলিউম স্ট্রেসের মধ্যে এই ডেফিনিশন, শিয়ারিং স্ট্রেসের মধ্যেও এই ডেফিনিশন। প্রতিটাতে জাস্ট একটা জিনিস পার্থক্য, ফর রেজিস্টিং লংগিটিউডিনাল স্ট্রেন, ফর রেজিস্টিং ভলিউম স্ট্রেন, ফর রেজিস্টিং শিয়ারিং স্ট্রেন। এখানে স্ট্রেন হবে বাবা, এখানে স্ট্রেন হবে। আমি তো এটা কি হবে, এটা স্ট্রেন হবে। ক্লিয়ার? আর এখানে শুধু স্ট্রেস হবে না, এখানে শেয়ারিং স্ট্রেস হবে, শেয়ারিং স্ট্রেস। এখানে কি হবে? শেয়ারিং স্ট্রেস হবে, ঠিক আছে? এখানে শেয়ারিং স্ট্রেস। আর এখানে কি হবে? ভলিউম স্ট্রেস। এখানে কি হবে? লংগিটিউডিনাল স্ট্রেস। বলা বুঝছো কিনা? বুঝছো? যা যা পড়াইছি আজকে ক্লিয়ারলি আইডিয়া আছে তো? কোনো কিছু তো ভুল হবে না তো? ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। তাহলে এটা আজকে আমাদের ফার্স্ট ফিজিক্স ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। পিডিএফ এ যতটুকু আমি বুঝাইছি অতটুকুই নোট করবা, ঠিক আছে? আমি সামনে আরো অনেক কিছু বলবো মাঝখানে মাঝখানে, তখন দেখা যাবে নোট করে বসে থাকবা, মাঝখানে মাঝখানে অনেক কিছু আবার অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে? তো যতটুকু পড়াইছি অতটুকু নোট করে রাখবা। থ্যাংক ইউ সো মাচ।